বাহ আপা, আপনার মাথায় তো চমৎকার বুদ্ধি। আমিও একজন বাঙালি। বাংলাদেশ থেকে প্রথমে মালয়েশিয়ায় গিয়েছিলাম, তারপর সেখান থেকে এখানে এসেছি। আজ 5 বছর হয়েছে বাংলাদেশে যাই না। বাংলাদেশের কোনো পিঠাও আর খাইতে পারি না। আপনি যদি এই ব্যবসা শুরু করেন তাহলে আর কেউ খাক বা না খাক, আমি এবং আমার বাঙালি বন্ধুরা থাকবো আপনার রেগুলার কাস্টমার। নীলা এবং ইকরার ঠোঁটে বিজয়ের হাসি ফুটে উঠল, কারণ একজন কাস্টমার আসলেই আস্তে আস্তে আরও কাস্টমার আসবে। কোনো কাজ করার আগে যদি প্রথমে মনোবল পাওয়া যায় তাহলে সে কাজ খুব ভালোভাবে করা যায়। যেই মনোবলের অভাব ছিল সেই মনোবল তারা পেয়ে গেল। এখন শুধু তার পরিকল্পনা সম্পন্ন করতে হবে। এই ইউপিতে পৌঁছে গিয়েছে তারা। মুগ্ধ নয়নে পুরো ইউনিভার্সিটি দেখছে, এতটা সুন্দর যা বলার বাহিরে। মনে হচ্ছে তারা হলিউডের কোনো মুভির শুটিংয়ের মাঝখানে চলে এসেছে। আর আশেপাশে মানুষ দিয়ে ঘেরা, সবাই নিজেদের মতো চলাফেরা করছে। অনেক বাঙালির চেহারা দেখা যাচ্ছে, আবার কিছু বোরকা এবং হিজাব পরিহিত মেয়েদের কেউ দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে পড়াশোনার এক জায়গায় এবং যার যার সংস্কৃতি যার যার জায়গায়। এখানে সবাই স্বাধীন। ইকরা নীলাকে বলল। আমার অনেক তৃষ্ণা পেয়েছি। নীলা বলল, আমারও মাথাটা ধরে আছে। তাহলে চল খুঁজে দেখি ক্যান্টিন কোথায়। পেয়ে গেলে তুই পানি খেয়ে নিস এবং আমি কফি নিয়ে নিব। ইকরা সাই জানালো। দুজন মিলে ক্যান্টিন খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা ক্যান্টিন পেয়ে গেল। চলে গেল ক্যান্টিনে। ক্যান্টিনের ভেতর বসা ছিল মিহাল এবং মনভি। মিহালের ক্লাস অনেক পরে, তাই এখানে বসে আছে। হঠাৎ মনভির দৃষ্টি গেল এক বোরকা পরিহিত মেয়ের দিকে। সঙ্গে সঙ্গে তার চোখ বড় বড় হয়ে গেল। মেয়েটির মুখে এক মায়াবী হাসি, যা সে বলে বোঝাতে পারবে না। গাড়িতে যখন মিহাল একটা মেয়ের বর্ণনা করছিল তখন তার কাছে ওইসব ফিল্মি লাগছিল, কিন্তু এখন এই মেয়েটিকে দেখার পর সেও হয়তো এরকমভাবে কোনো ফিল্মে ডায়লগ বলতে পারবে। হঠাৎ মেয়েটির পাশে আরেকটি বোরকা পরিহিত মেয়ে এসে জিজ্ঞেস করলো, ইকরা, তোর পানি খাওয়া শেষ? মনভির ঠোঁটে হাসি ফুটে উঠল। সে জানতে পারল যে এই মেয়েটির নাম ইকরা। তারা দুইজন এদিকেই আসতে লাগলো। নীলার হাতের কফি। মিহালের ফোনে হঠাৎ কল আসলো। সে কল ধরল এবং হঠাৎ উঠে দাঁড়ালো। আর নীলাও ইকরার সাথে কথা বলতে বলতে আসছিল। মিহালের হঠাৎ উঠে দাঁড়িয়ে পেছনে ফেরাতে তার হাতের সাথে মিহালের বুকে ধাক্কা লাগলো এবং মগ থেকে কফি পড়ে গেল মিহালের পেন্টের উপর। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে কি ওই কিছুই বুঝতে পারল না। আর মনভীত ব্যস্ত ছিল ইকরাকে দেখাতে, তাই তার কোনো হুঁশ ছিল না। মিহালের হুঙ্কার শুনে তার হুঁশ ফিরল। কি হয়েছে বিষয়টি বুঝতে পেরে সে বসা থেকে দাঁড়িয়ে উঠল। সে জানে মিহালের কি পরিমাণ রাগ। অন্যদিকে নীলা যেই না সরি বলতে নিচ্ছিল, অমনি মিহালের করা ধমক শুনে তার সরি বলার মুড চলে গেল। সে ভুল করেছে বলেই সরি বলতে হলে, কিন্তু মিহালের কড়া কণ্ঠ তার ঠিক পছন্দ হলো না। এখানে নতুন এসেছে বলে কেউ তার সাথে রুট ব্যবহার করবে এবং সে ছেড়ে দিবে, এতটা বেচারি মেয়ে সে না। মিহাল চিৎকার করে বলল। Do you know who I am? ক্যান্টিনে যারা উপস্থিত ছিল সবাই তাদের দিকে চেয়ে রইল। ইকরা কিছুটা ভয় পেয়ে নীলার হাত জড়িয়ে ধরল। মনভি বুঝতে পারল পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে। সে মিহালের কাছে এসে বলল। এই বয়সে প্যান্টে হিসু করে দিস? মিহাল আবার চিৎকার করে বলল। Answer me. Do you know who I am? নীলা মিহালের চোখে চোখ রেখে বলল, আই এম নট ইন্টারেস্টেড ইন ইয়োর নেম। তারপর আবার চোখে তাকিয়ে বাংলায় বলল, আপনি যেই প্যারালাল হন না কেন, হু কেয়ার্স? মিহালের চোখ বড় বড় হয়ে উঠল। কেউ কখনো তার সাথে এভাবে কথা বলতে সাহস করেনি। মনভিরও অবাক চোখে তাকিয়ে রইল মেয়েটির দিকে। নীলা আবার মিহালের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, ইটস মাই বেড। আমি আপনাকে সরি বলতাম, কিন্তু তার আগে আপনি রুড ব্যবহার করেছেন, তাই আমি আর আপনাকে সরি বলবো না। কথাগুলো সে ইংলিশে বলল। তারপরে ইকরার হাত ধরে বের হয়ে পড়ল ক্যান্টিন থেকে। সবার দৃষ্টি তাদের দিকে। আর মিহাল, তার যেন বিশ্বাস হচ্ছে না কেউ তার সাথে এভাবে কথা বলে গিয়েছে। টেবিলের উপর কাঁচের গ্লাস ছিল, সে সেটি হাতে নিয়ে রাগের মাথায় ফ্লোরে ছুঁড়ে মারে এবং গ্লাস সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। মনভি কেবল চেয়ে থাকে তার দিকে। মনভি একবার হিমেলের দিকে তাকাচ্ছে তো আরেকবার মিহালের প্যান্টের দিকে।
মেহালের ভেজা প্যান্ট দেখে তার এহেন পরিস্থিতিতেও হাসি পেল। মেহালের পেট থেকে একদম উড়ু পর্যন্ত ভিজে গেছে কফি পড়ার কারণে। মনভীর শব্দ করে হেসে উঠল সে। মেহালের দৃষ্টি গেল হাসতে থাকা মনভীর দিকে। মনভীর নিজের পেট চেপে ধরে হাসছে। মেহাল বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, হাসছিস কেন? মনভীর হাসতে হাসতে বলল, তোকে কি ডাইপার গিফট করতে হবে? মেহাল তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মনভীর দিকে, কিন্তু মনভীর এসবে পরোয়া না করে নিজের মতনই হাসতে লাগলো। ক্যান্টিনে তখন অনেক স্টুডেন্টই উপস্থিত ছিল। সেখানে লিসা কায়নাত নামক সেই মেয়েটিও উপস্থিত ছিল। সে মিহালকে কি করে পটানো যায় সারাক্ষণ সেই ধান্দাতেই থাকে। সে যখন দেখলো মিহাল এখানে এসে বসছে, সেও সঙ্গে সঙ্গে এখানে এসে পড়েছিল। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনী সে নিজ চোখে দেখেছে। তাই এখন মিহালের সামনে ভালো সাজার জন্য মিহালের দিকে এগিয়ে আসলো। মিহাল তখনও রাগে ফুঁসছে। যেখানে সে সবাইকে মুখের উপর বলে যে সে কারো নাম শুনতে ইন্টারেস্টেড না, সেখানে তার মুখের উপর একটি মেয়ে তাকেই তার কথাটি শুনিয়ে দিল। তা ঠিক হজম হচ্ছে না। তখনই লিসা তার সামনে এসে টিস্যু বাড়িয়ে দিয়ে বলল, এটা নিন প্রফেসর, আপনার প্যান্ট ভিজে গিয়েছে। মেয়েটার সাহস দেখে আমি অবাক হচ্ছি। কত বড় স্পর্ধা! আপনার উপর কফি ফালিয়ে দিয়ে আবার আপনাকে কথা শুনিয়ে চলে গেল। চিন্তা করবেন না, আমি ওকে দেখে নিব। কি করে ওকে এই ক্যাম্পাস থেকে বের করা যায় তার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। মনভীর হাসি এতক্ষণে থেমে গেল লিসার কথা শুনে। একবার লিসার দিকে তাকালো তো আরেকবার নিজের বন্ধুর দিকে তাকালো। সে বুঝতে পারল এই মেয়েটি সেই মেয়ে যার কথা মিহাল আগে তাকে বলেছিল। মিহাল অনেক আগেই তাকে বলেছিল যে তার ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট সবসময় তার সাথে কথা বলার জন্য চেষ্টা করে। মনভী তো এতদিন কেবল শুনেছিল মিহালের মুখ থেকে, কিন্তু আজ নিজের চোখ দিয়ে দেখল। মিহালের মাথা এমনিতেই গরম ছিল, এখন বিগড়ে যাওয়া মেজাজ আরও বেশি বিগড়ে গেল। সে লিসার হাত থেকে টিস্যু না নিয়ে বরং মনভীকে বলল, চল আমার কেবিনে যাই, সেখানে এক্সট্রা কাপড় আছে, আমি গিয়ে চেঞ্জ করে নেব। মনভী বুঝতে পারল মিহালের মেজাজ এখন অনেক গরম হয়ে আছে। তাই আর বেশি তেতালো না, কারণ এখন তার যেভাবেই হোক এই ইউনিভার্সিটিতে বারবার আসতে হবে সে বোরকা পরিহিত মেয়েটিকে দেখার জন্য। যেহেতু মেয়েটির নাম সে জানতে পেরেছে, তার মানে মিহালের কাছ থেকে পরবর্তীতে মেয়েটির খোঁজ খবর সে নিতে পারবে। তাই সেও মিহালের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো। অন্যদিকে লিসা হাতে টিস্যু নিয়ে এভাবে দাঁড়িয়ে রইল। তার মিহালের এই অ্যাটিটিউড একদম পছন্দ না। প্রিন্সিপালের মেয়ে হওয়া সত্ত্বেও তাকে কেউ এভাবে ইগনোর করতে পারে, এটা তার ধারণার বাহিরে। সে যতই মিহালের কাছে আসতে চায়, মিহাল ততই তার থেকে দূরে দূরে যায়। ইরফান এখন অনেকটাই সুস্থ, কিন্তু তার মন তাজির প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। আজ আরশি আসবে। এই কয়দিন আরশি ছিল না এ বাড়িতে। ইরফানের মা তার খেয়াল রেখেছিল। ইরফান নিজের রুমে বিছানায় পায়ের উপর পা রেখে বসে আছে। বসে বসে একটা কথাই ভাবছে যে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অথচ নীলা একবারও তার খোঁজ খবর নিল না। তাকে দেখতে আসেনি সেটা সে মেনে নিতে পারলেও প্যারিসে যাবার পর নীলা একবারও তাকে ফোন দিয়ে কথা বলল না, এটা ঠিক সে মেনে নিতে পারছে না। তার উপর নীলা গিয়েছে প্যারিসে, যা সব থেকে বড় ভয়ের বিষয়। এখানেই তো তার সকল সত্য লুকিয়ে আছে। যদি নীলার কাছে প্রকাশ পেয়ে যায়, তাহলে সে আরও খারাপ হয়ে যাবে এই পরিবারের চোখে। সে যে ধোঁকা দিয়েছিল কাউকে, তারই খুব কাছের আত্মীয়কে। যদি তার পরিবার জানতে পারে যে সে এই পরিবারের সব থেকে কাছের কোনো আত্মীয়র সাথে যোগাযোগ করতে পেরেছিল এবং তাদেরকে ধোঁকা দিয়ে এসেছিল, তাহলে তার পরিবার তাকে ত্যায্য করে দেবে। এইসব ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন সময় আরশি ঘরে প্রবেশ করলো। ইরফান এক নজর তাকালো আরশির দিকে। পরনে তার সাদা রঙের টাইট থ্রি পিস একদম গায়ের সাথে মিশে আছে, ওড়না কোনো রকম করে গায়ে জড়ানো। আগে যখন আরশি তার প্রেমিকা ছিল এবং তখন এসব ড্রেস যদি পরতো, তার কাছে একটুও খারাপ লাগতো না, বরং আকর্ষণীয় লাগতো। কিন্তু এখন তার খুব গায়ে লাগছে, কারণ রাস্তা দিয়ে আরশি এটা পরে এসেছে। তার মানে অন্যান্য পুরুষেরা আরশিকে দেখেছে। সে নিজেও একজন পুরুষ, খুব ভালো করে জানে অন্য পুরুষেরা নারীদের দিকে কিভাবে তাকায়। তার মাথাটা গরম হয়ে গেল। সে আরশিকে ধমক দিয়ে বলে উঠল, এইসব কী ধরনের পোশাক পরেছো তুমি আরশি? ভুলে যেও না তুমি মির্জা পরিবারের বউ। তোমার মান সম্মান না থাকলেও মির্জা পরিবারের একটি মান সম্মান আছে।
পরবর্তীতে আর এই ধরনের ড্রেস পরে বাইরে আসা যাওয়া করবে না। আর বাড়িতে বেড়াতে আছে তাদের সামনে ধরনের পোশাক পরবে না। এরপর থেকে ঢিলাঢালা জামা পরবে। বাইরে গেলে বোরকা পরে যাবে। আরশি সবেমাত্র হাত ব্যাগ টেবিলের উপর রাখলো, এমন সময় ইরফানের হুঙ্কার শুনে সে কেঁপে উঠল। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সে প্রস্তুত ছিল না। তার কিছুক্ষণ সময় লাগলো ঘটনার বিষয়টি বুঝতে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলিয়ে ইরফানের দিকে চোখ গরম করে তাকিয়ে বলতে শুরু করলো, ও প্লিজ দয়া করে আমার সঙ্গে এসব নাটক করবেন না। তোমার ভালো মানুষগিরি দেখানোর ইচ্ছা থাকলে নিজের পরিবারের সামনে গিয়ে দেখাও, আমাকে দেখাতে এসো না। তুমি কেমন তা এই আরশির খুব ভালো করেই জানা আছে। আর রইল বাকি এইসব ড্রেস পরার কথা, তাহলে যখন তোমার সাথে প্রেম করতাম তখন তো খুব ভালো লাগতো আমাকে এইসব ড্রেসে দেখতে, তাহলে এখন কেন ভালো লাগছে না? আগে আমি দেখতে যেমন ছিলাম এখনও তেমনই আছি। আগে যদি এইসব ড্রেসে আমাকে দেখলে বলতে আমাকে হট লাগছে, তাহলে এখন কেন ভালো লাগছে না? যখন প্রেমিকা চাই তখন হট সুইট 16 মেয়ে খুঁজো, অথচ বউ যখন চাও তখন বোরকোয়ালি পর্দাশীল মেয়ে খুঁজো। এইটা আবার কোন ধরনের চরিত্র তোমাদের পুরুষদের? আগে নিজেদের চরিত্র ঠিক করো, তারপর অন্যদের দোষারোপ করো। আর রইল বাকি মির্জা পরিবারের সম্মানের কথা, যেখানে মির্জা পরিবারের বড় ছেলের এই অবস্থা, সেখানে সেই পরিবারের সম্মান না থাকাটাই খুব স্বাভাবিক। এবং আমার সম্মানের কথা সেটা তো কবেই চলে গিয়েছে, যখন তোমার মতো নির্লজ্জকে বিয়ে করেছিলাম। আর আমাকে ভুলেও নীলা ভাবতে শুরু করবে না যে আমি তোমার জন্য নিজের পছন্দকে বিসর্জন দিয়ে দেব। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। তোমার যদি আমাকে এরকমভাবে দেখতে অসুবিধা হয় তাহলে নিজের চোখ বেঁধে রাখতে পারো, আমার কোনো সমস্যা নেই। কথাগুলো বলে আরশি আর সেখানে দাঁড়িয়ে না থেকে গটগট করে বাথরুমে চলে গেল। আর ইরফান সে আগের নেই বিছানায় বসে রইল, তার কানে কেবল একটি কথাই বাজছে, আর আমাকে ভুলেও নীলা ভাবতে শুরু করবে না যে আমি তোমার জন্য নিজের পছন্দকে বিসর্জন দিয়ে দেব। আসলেই তো তার অপছন্দের সকল কিছু নীলা বিসর্জন দিয়েছিল। যদিও সেগুলো নীলার খুব পছন্দের ছিল, তবুও সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। তার মনে পড়ে গেল অতীতের একটা স্মৃতি। নীলার বয়স তখন 11 বছর হবে, অর্থাৎ নীলার জন্মদিন আজ। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু নীলার নীল রং খুব পছন্দ, তাই পুরো বাড়ি নীল রঙের অ্যাস্থেটিকভাবে সাজানো হয়েছে। ছোট নীলাও আজ নীল রঙের গাউন পরে নীল পরি সেজেছে। নীলা যখন নিজের রুম তৈরি হচ্ছিল তখন ইরফান তার ঘরে আসে এবং তাকে নীল রঙের কাপড়ে দেখে মুখ কুঁচকে ফেলে। তার বরাবরই এই রংটা একদম পছন্দ না। সে নীলার দিকে এগিয়ে গেল। নীলা তখন আয়নার সামনে দাঁড়িয়ে মাথা বাঁধছিল। সে আয়না দিয়ে ইরফানকে দেখতে পেল এবং ইরফানের চেহারাতে যে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল সে বিরক্তির ছাপ সে দেখতে পেল। সে পিছন ফিরে ইরফানকে জিজ্ঞেস করলো, ভাইয়া কি হয়েছে? তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? ইরফান কপাল কুঁচকে বলল, তুই নীল রঙের জামা পরেছিস কেন? জানিস না এই রং আমার সব থেকে অপছন্দ, একদম বাজে দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে নীলার মুখ চুপসে গেল। সে গত রাতে কয়েকটি মার্কেট ঘুরে তারপর এই গাউন কিনেছিল। নীল গাউনটি তার খুব পছন্দ হয়েছিল। নিজের জন্মদিনের জন্য নিজে পছন্দ করে কিনেছিল গাউনটি। বাড়ির সবাই তাকে দেখে অনেক প্রশংসা করে গিয়েছে যে আজ তাকে অনেক সুন্দর লাগছে, অথচ তার ইরফান ভাই বলছে তাকে নাকি একদম বাজে দেখাচ্ছে। নিষ্পাপ মন ভেঙে চুরমার হয়ে গেল। জন্মদিন নিয়ে সে খুব বেশি এক্সাইটেড ছিল। এক নিমেষেই তার সকল খুশি হওয়া হয়ে গেল। ভেবেছিল তার ইরফান ভাইয়া তার অনেক প্রশংসা করবে, তো তার ইরফান ভাইয়া তার প্রশংসা না করে উল্টো আরো তাকে বলল যে তাকে নাকি আজ অনেক বাজে দেখাচ্ছে। সে মনক্ষুণ্ণ হলো, মলিন মুখ করে বলল, তাহলে কি এই রঙের পোশাক চেঞ্জ করে ফেলবো? ইরফান বিন্দু মাত্র সময় নষ্ট না করে বলে উঠল, হ্যাঁ অবশ্যই এক্ষুনি এই রঙের জামাটা চেঞ্জ করুন, একদম বিট খোলে লাগছে তোকে।
কথাটি বলে গটগট করে বের হয়ে গেল ইরফান রুম থেকে। আর নীলা অশ্রুসিক্ত নয়নে ইরফানের দিকে চেয়ে রইল। তারপর আর দেরি না করে সেই একই রঙের জামাটি চেঞ্জ করে অন্য একটি জামা পরল। সবাই যখন তাকে জিজ্ঞেস করলো যে কেন সে নীল রঙের গ্রাউন্ড চেঞ্জ করে ফেলেছে, তখন সে কিছু একটা বাহানা করে ফেলল। সেই দিন নীলার মন অনেকটাই খারাপ ছিল, কারণ সে নিজের পছন্দের জামাটি পরতে পারেনি। কিন্তু নিজেকে একটি কথাই বলে সে সান্ত্বনা দিয়েছিল যে তার দাদি একবার তাকে বলেছিল যে তার ইরফান ভাইয়ের সাথে তাকে বিয়ে দেওয়া হবে, এবং সে যেন সব সময় তার ইরফান ভাইয়ের কথা শুনে চলে। তার ইরফান ভাইয়া যা বলবে তাই যেন সে করে, তাহলে নাকি বিয়ের পর তার ইরফান ভাই তাকে অনেক ভালোবাসবে। তাই তো নীলা নিজের পছন্দের সব কিছু আস্তে আস্তে বিসর্জন দিতে লাগলো ইরফানের জন্য। ছোটবেলায় থেকেই সে প্রতিবাদী হলেও কখনো এসব বিষয় নিয়ে সে প্রতিবাদ করেনি। তার দাদিমা সবসময় বলতো ভালোবাসার জন্য নাকি ছাড় দিতে হয়, এবং সে সবসময় ছাড় দিয়ে এসেছিল। এসব ভাবতে ভাবতে ইরফান বর্তমানে ফিরে এলো। তারপর একা একা বলল, তুমি ঠিকই বলছো আরশি, তুমি এখনো নীলার মতো হতে পারবে না। নীলার মতো হতে গেলে তোমাকে আরো 1000 বার জন্ম নিতে হবে। নীলা আমাকে যতটা ভালোবেসেছে তা কখনো কেউ বাসেনি, এবং আমি এটা খুব দেরি করে উপলব্ধি করছি। নীলা আর ইকরা মিলে তাদের ক্লাসরুমে বসে আছে। অলরেডি তারা 2টা ক্লাস করে ফেলেছে, এখন গ্রুপিং ক্লাস হবে। ইকরা আলাদা ক্লাসে চলে যাবে তার গ্রুপিং সাবজেক্টের জন্য, আর নীলার এখন ইকোনমিক ক্লাস হবে। ইকরা বের হয়ে যেতেই নীলা নিজের সিটে একা একা বসে রইল। অবশ্য ক্লাস করার মাঝ দিয়ে তাদের 2-1জনের সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছে। হয়তো আস্তে আস্তে সামনে আরও নতুন বন্ধু পাবে তারা। লিসা ক্লাসে প্রবেশ করলো। সে অন্যান্য ক্লাস মিস দিলেও কখনো ইকোনমিক ক্লাস মিস দেয় না, কারণ ইকোনমিক টিচার আর কেউ না, তার ক্রাশ মিহাল খান। তাই তো একদম ভদ্র ছাত্রীর মতো ক্লাসের সব পড়া রেডি করে ক্লাসে প্রবেশ করেছে। কিন্তু ক্লাসে আসতেই ফার্স্ট বেঞ্চে দেখতে পেল বোরকা পরিহিত সেই মেয়েটিকে, যে ক্যান্টিনে মিহালের উপর কফি ফেলে দিয়েছিল। সঙ্গে সঙ্গে তার মাথাটা গরম হয়ে গেল। সকালবেলা মিহাল তাকে যে ইগনোর করেছিল সেই রাগ এখন আবার চড়ে বসলো তার মাথায়। নীলা নিজের আসনে বসে সামনে বই হাতে নিয়ে বইয়ের পাতা উল্টাচ্ছিল। এমন সময় লিসা এসে নীলার হাত থেকে বই নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল এবং ইংরেজিতে বলল, তোমার তো সাহস কম না? ইউনিভার্সিটিতে এসে ইউনিভার্সিটি টিচারকে কথা শোনাও। ভুল করে সরি বলার বদলে উল্টো টিচারকে কথা শুনিয়ে এসেছো তুমি। তুমি জানো আমি কে? চাইলে এক্ষুনি তোমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দিতে পারি। বেরিয়ে যাও এই ক্লাস থেকে। কোন সাহসে এই ক্লাসে বসেছো? যেই টিচারকে অপমান করলে সেই টিচারের ক্লাস করতে লজ্জা করবে না তোমার? নির্লজ্জের মতো বসে না থেকে চলে যাও। নীলা স্তব্ধ হয়ে গেল এমন আকস্মিক ঘটনার কারণে। এরকম কিছুর জন্য সে প্রস্তুত ছিল না। ঘটনাটি বুঝতে তার অনেকক্ষণ সময় লাগলো, কিন্তু পরক্ষণেই তার মুখশ্রী ধরন বদলে গেল। স্বাভাবিক মুখশ্রীতে রাগের আভা ফুটে উঠল। খেয়ে বসা থেকে উঠে পড়ল এবং মেয়েটির চোখে চোখ রেখে ইংরেজিতে বলতে লাগলো, তোমার সাহস কি করে হলো আমার পারমিশন ছাড়া আমার বই মাটিতে ছুঁড়ে ফেলার? এত ভালো ইউনিভার্সিটিতে পড়ো, অথচ কোনো আদব কায়দা জানো না। নিজের যোগ্যতায় আমি এখানে এসেছি, কারোর কোনো অধিকার নেই আমাকে এইখান থেকে বের করে দেওয়ার। তাই আমার থেকে দূরে থাকবে। আমি কাউকে ভয় পেয়ে চলবো না। নেক্সট টাইম যদি আমার জিনিসপত্রে হাত লাগাও তাহলে তোমার হাত ভেঙে ফেলতে আমি দ্বিতীয়বার ভাববো না। কথাগুলো বলেই নীলা নিচে পড়ে থাকা নিজের বই তুলে নিল এবং সুন্দর করে বইটি মুছে বেঞ্চের উপর রাখলো। ক্লাসের সবাই নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কেউ আবার খুব খুশি হচ্ছে, কারণ লিসা প্রিন্সিপালের মেয়ে বলে সবার উপর জোর খাটায়। কেউ ভয়ে কিছুই বলতে পারে না, আর যারা লিসার মতো সাহসী তাদেরকে লিসা নিজের টিমে নিয়ে ফেলে। ফলস্বরূপ দুর্বলরা ভয়ে ভয়ে চলে। কিন্তু নীলা প্রথম যে কিনা ইউনিভার্সিটিতে প্রথম দিনে এসেই নিজের সাহসিকতা প্রকাশ করেছে। সবাই সম্মানের দৃষ্টিতে দেখছে নীলাকে। লিসার মুখ রাগে লাল হয়ে রয়েছে। এই অপমান তার সহ্য হলো না। কেউ কখনো তার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়নি, অথচ এই নতুন মেয়ে তাকে অপমান করছে। সে যেই না কিছু বলতে যাবে অমনি পিছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। কি হচ্ছে এখানে? মিহাল প্যান্টের পকেটে হাত গুজে রেখে ক্লাসরুমের ভেতর প্রবেশ করতে করতে ইংরেজিতে কথাটি বলল। সবার দৃষ্টি এখন মিহালের দিকে। মিহালকে দেখে সবাই যার যার সিটে গিয়ে বসলো। কেবল লিসা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে দাঁড়িয়ে রইল। সে মিহালকে দেখে ঠোঁট উল্টিয়ে দিয়ে বলতে শুরু করলো,
কিছু না স্যার, এই নতুন মেয়েটি ইউনিভার্সিটিতে আসার পর থেকে একের পর এক ঝামেলা করে যাচ্ছে। ওকে ক্লাস থেকে বের করে দেন আপনি। নীলা অবাক হয়ে এতক্ষণ দেখছিল নিজের অর্থনীতির শিক্ষককে, যার সাথে সে ভার্সিটিতে এসে